নমস্কার, এক্সপ্লোর উইথ দীপদত্ত চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকের এপিসোডটি সম্পূর্ণভাবে শোনার জন্য অনুরোধ করব। জ্যোতিষশাস্ত্র সম্পর্কে আপনার যদি বিন্দুমাত্র জ্ঞান নাও থাকে তাহলেও, বা জ্যোতিষশাস্ত্র সম্পর্কে আপনি যদি বিগিনারও হন তাহলেও আজকের এই পডকাস্টটি থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন। তার আগে আপনাদের রিকোয়েস্ট করব যে আপনার জন্ম সাল, জন্ম তারিখ এটি একটি কাগজে লিখে নিন, আর একটি ডায়েরি বা পেন কাছাকাছি থাকলে সেটাও নিয়ে আপনি বসে পড়ুন আজকের পডকাস্টটি শোনার জন্য। আজকের পডকাস্টে আমাদের সঙ্গে রয়েছেন বিষ্ণুপ্রিয়া পারমিতা চ্যাটার্জি ম্যাডাম, যিনি শুধুমাত্র অ্যাস্ট্রোলজিস্টই না, অ্যাস্ট্রোলজির টিচার, বাস্তুবিদ এবং রাইটার, ড্যান্সার, সঙ্গে লাইফ কোচ অফ অ্যাস্ট্রো আয়ুর্বেদা এবং যোগাতন্ত্র। আজকে পারমিতা চ্যাটার্জি ম্যাডামকে স্বাগত জানাই। তো পারমিতা চ্যাটার্জি ম্যাম, আপনাকে স্বাগত এক্সপ্লোর উইথ দীপদত্ত চ্যানেলে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো জ্যোতিষ, বা আপনি এই যে এত বড় একটা ভাস্ট সাবজেক্ট, এই সাবজেক্টের প্রতি আপনার যে আগ্রহ সেটা কিভাবে হলো, এটার যদি একটু বিস্তারিতভাবে বলেন আমাদেরকে। নমস্কার, প্রথমেই আগে বলে নিই, আমার এই জ্যোতিষে আসার পেছনে আসল জিনিস হচ্ছে জ্যোতিষকে প্রমাণ করা যে জ্যোতিষ ভুল, এটা কিছু হয় না। আমি এমন একটা পরিবার থেকে বিলং করি, আমার পরিবারের লেগেসি জ্যোতিষ এবং তন্ত্র সাধনা। তো আমরা তারাপীঠের সঙ্গে কানেক্টেড। তো সেইভাবে আমার যিনি ঠাকুর দাদা ছিলেন, তিনি খুব বিরাট বড় মানে সাইকিক হিলার ছিলেন, তন্ত্র সাধনা করতেন তারা এবং কালীর, এবং উনি বড় জ্যোতিষী ছিলেন। তো আমাদের বাড়িতে সকলেরই এরকম নানাভাবেই ছোটোখাটো প্র্যাকটিস, যারা বিশেষ বড় প্র্যাকটিস করেননি তারাও কিছু না কিছু, মানে খাবার টেবিলে বসে এই তোর এখন শনির দশা চলছে, এই তোর রাহুটা এখন এরকম, ভীষণ ক্যাজুয়াল আমাদের ছোটোবেলা থেকে। কিন্তু আমি খুব ভীষণ আনকনভেনশনাল ওয়েতে সব কিছুকে একটু চিন্তা করতাম, একটু রেবেল ছিলাম, একটু না বেশ অনেকটাই। তো আমার ছোটোবেলায় বলতো এরকম আবার হয় নাকি, এরকম হতে পারে না, অত দূরে থাকা প্ল্যানেটস কি করে এফেক্ট দিতে পারে। তো তারপর আমি অনেক যেগুলো যেমন পরাশরমণি এবং তারপর নারী জ্যোতিষ, জৈমিনী, আমি সবগুলোই মোটামুটি পড়তে শুরু করলাম অনেক ছোটোবেলা থেকে, এবং বাবার কাছ থেকে গিয়ে কোয়েশ্চেন করতাম যেগুলো কি ব্যাপারটা কি, আমি তো এর পেছনে, কারণ ওগুলো এমনভাবে করা লেখা আছে যেটা খুব সাধারণভাবে বোঝা যাবে না, ওর পেছনের যে অর্থ তা অমৃত। তো সেই অমৃত নেওয়ার জন্য পাত্র তো হতে হবে, সেই পাত্র হতে হতে বয়সটা তখন অনেকটা এগোলো। আমি ছোটোবেলা থেকে যাই কাজ করেছি, জ্যোতিষ হচ্ছে আমার কাছে টুল ছিল। আচ্ছা দেখি তো এটা এরকম, জ্যোতিষ যে শিখতে শুরু করবে, জানতে শুরু করবে, জ্যোতিষের সবচেয়ে বড়, সে মানে জ্যোতিষী হয়ে উঠবে, তার কাছে সবচেয়ে বড় প্রেমিক বা প্রেমিকা, আর কেউ আসতে পারে না সেখানে। মানে এটা এত ভাস্ট, এত ডিটেল এবং এত ট্রুথ, এত সত্যতা দেখাতে পারে। এত সত্যতা নেওয়ার মতন ক্যাপাসিটি কিন্তু আমাদের মতন নর্মাল মানুষদের কিন্তু হয়ে ওঠে না, ধীরে ধীরে রেকটিফাই করে। বলা হয় যে যখন জ্যোতিষ যারা নিয়ে কাজ করছে, খুব কম মানুষ কিন্তু জেনুইন জ্যোতিষ নিয়ে কাজ করে। হ্যাঁ, খুব কম মানুষ। ম্যাক্সিমাম হচ্ছে, মানে এই সাবজেক্টটা কেন, একটা হচ্ছে জ্যোতিষ, আর একটা হচ্ছে ল, আর একটা ডক্টরি, এগুলো সবকটা খুব ম্যানিপুলেট করা সহজ, মানে সামনের মানুষকে একটু ভয় দেখিয়ে দিলে ব্যবসা করাটা সহজ। ব্যবসা শুধু এটা নিয়েই হচ্ছে তা কিন্তু নয়। কিন্তু আমার চেষ্টা ছোটোবেলা থেকেই, যবে থেকে আমি জিনিসটা বুঝতে পারি যে মানুষ শিখুক, যদি একবার কেউ জানতে শুরু করে, বেসিকটাও জানতে শুরু করে না, প্রেমে পড়তে শুরু করে দেবে, নিজের লাইফের সেলফ হেল্প বুকের মতন কাজ করবে জ্যোতিষ। জ্যোতিষ বলতে আমরা সবসময় যেটা ভাবি যে বড় বড় হোর্ডিংয়ে যেটা দেখা যায় যে একজন কালো ফেটি বেঁধে রয়েছেন, একটা বড় রুদ্রাক্ষর মালা, একটা বিশাল বড় টিপ কপালে। তো এই যে একটা ধারণা, সেটার সাথে আপনাকে কোনোভাবেই আমরা মেলাতে পারি না। হ্যাঁ, আসলে জ্যোতিষের কোথাওই ড্রেস কোড নেই, জ্যোতিষ মানেই যে একটা কিছু পড়তে হবে তা নয়। কিন্তু তারা কোনো রকম সাইকিক হিলিং বা তান্ত্রিক কোনো প্র্যাকটিস
বা ধরুন কোনো দেবীর কোনো ভক্ত হতে পারেন, তখন সেক্ষেত্রে তারা হয়তো নিজের লাইফটাকে সাবমিট করছেন সেখানে। সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা। তার মানে এই নয় যে জ্যোতিষ মানেই তার কিছু ড্রেস কোড হতে হবে, এরকম জব্বা পরতে হবে বা ধরুন রুদ্রাক্ষের মালা থাকতে হবে, কপালে টিপ। রুদ্রাক্ষের মালা যদি আমার শরীরের জন্য দরকার লাগে তাহলে সেটা নর্মাল যে কেউ পড়তে পারে, তার জন্য জ্যোতিষী হওয়ার দরকার নেই আলাদা করে। আচ্ছা, হ্যাঁ, তো এটা সম্পূর্ণ অন্য হিলিং প্রসেসের মধ্যে আছে। জ্যোতিষ, আমি এরকম বড় বড় জ্যোতিষ এবং বিজ্ঞানী জন এস কেপলার খুব মানে বিরাট অ্যাস্ট্রোলজার ছিলেন, এবং উনি ওনার যত কনস্টেলেশন নিয়ে যত ওনার ইনভেনশন, সেটার সঙ্গে উনি প্রচুর দেখিয়ে দিয়ে গেছেন, এবং তার অনেক ফর্মুলাস আছে, যেটা উইজডম আমাদের ভীষণ বড়। তো সেখানে উনি কি ওরকম কিছু ছিলেন? আমাদের এখানকারও বহু আছেন যারা, তারা কিন্তু দেখলে খুব সিম্পল লাগবে কিন্তু প্রচুর জ্ঞানী। তো জ্ঞান কখনো এইভাবে ড্রেস দিয়ে কখনো হয় না, এটা হচ্ছে ব্যাপার। আপনি রুদ্রাক্ষের কথা যখন বললেন, আমরা অনেক সময় শুনি যে রুদ্রাক্ষ মালা যাদের পড়ে বা রুদ্রাক্ষ মালা যারা পড়ে, তো তাদেরকে সবসময় নিরামিষাশী হতে হয়, বা এটার সাথেও কি মানে এরকম কোনো ব্যাপার আছে? না, আমি যতদূর অবধি জানি এরকম নেই, তবে অনেকে অনেক রকম মত মানেন, অনেক মার্গ আছে। তো আচ্ছা। এবার বৈষ্ণব যেরকম একটা মার্গ, ঠিক আছে, শৈব বেসিক্যালি যারা রুদ্রাক্ষ পড়েন তারা শৈব সেই জায়গাটাকে মানছে এবং শৈবর যে মার্গটাকে মেনে। তার মানে এটা নয় যে পড়লে পরেই নিরামিষাশী হতে হবে, কিন্তু অনেক থাকে তার যে ফ্রিকোয়েন্সি, সেটা যখন আমরা টাচ করছি বডিতে, ওই ফ্রিকোয়েন্সিটা যখন আমার বডির বায়োপ্লাজমাতে কাজ করছে, আমার বডির প্রপার সেল টু সেল কাজ করছে ভাইব্রেশনে, তখন আমরা যদি হাই কোনো মানে রজগুণ সম্পন্ন তমগুণ সম্পন্ন খাবার খাই, সেক্ষেত্রে বডিতে হিট করতে পারে। আচ্ছা, এটা এনার্জিরই একটা ক্ল্যাশ করতে পারে। সেই জন্য অনেক সময় মানা করা হয়, কিন্তু এর মানে এটাই নয় যে পড়লে পরেই খাওয়া যাবে না বা কার দরকার না দরকার, এটা ডিপেন্ডস অন চার্ট। মানে আমরা যদি এতক্ষণ এইটুকু আলোচনার মধ্যেই আমরা যেটা দেখলাম যে যেমন ডক্টররা এক একজন রোগীর ওপরে এক একভাবে প্রেসক্রাইব করে, একই খাবার হয়তো একজনের জন্য বিষ, একজনের জন্য অমৃত, জাস্ট লাইক দ্যাট। আপনিও সেটাই কি বলতে চাইছেন? হ্যাঁ, মানে এটা তো অবশ্যই, আমাদের অনেক খাবারে অ্যালার্জি হয়, ঠিক আছে, সেটা জ্যোতিষের চার্ট দেখলে কিন্তু, যেটা মেডিকেল অ্যাস্ট্রোলজি, যেটা আয়ুর্বেদের একদম বেস রুট, ওটা দিয়ে আয়ুর্বেদের ট্রিটমেন্ট হয় এবং এখনও প্র্যাকটিস হয়, বহু জায়গায় সেটা হয়, এবং সেটাই কিন্তু প্রাচীন ইয়েতে চলছিল আগে, মানে চলেছে। এবং এই মেডিকেল অ্যাস্ট্রোলজিতে যখন আমরা দেখব, দেখা যায় যে অষ্টম ঘর বা ষষ্ঠ ঘরের সাথে যদি কোনো প্ল্যানেটস কানেক্টেড থাকে, আমাদের পার্টিকুলার কোনো হেরিডিটারি আমরা কোনো রোগ বহন করছি, এবং সেক্ষেত্রে দেখা যায়, বলা হয় যে এই ধরনের খাবার থেকে বিরত থাকা, এই ধরনের লাইফস্টাইল থেকে নিজেকে সরিয়ে রাখা। তো দেখা যায় যে ওটা আমি জিনগত কোনোভাবে নিয়ে আসছি, এক। আরেকটা হচ্ছে জিনগত বা এখানে এসে ইভলভ করে, রোগও ইভলভ করে। তো সেটাও, ওটা না ডায়াগনোসিস মতন রিপোর্ট হয় জ্যোতিষে, যেটার মাধ্যম দিয়ে আমরা দেখতে পারি যে কী ধরনের লাইফস্টাইল আমি নিলে আমার সুবিধা হবে। সেক্ষেত্রে অনেক সময় দশা খুব ম্যাটার করে। ধরুন কারোর তমগুণের দশা চলছে, রাহু নেগেটিভ প্লেসমেন্ট আছে এবং স্যাটার্ন ধরুন নেগেটিভ প্লেসমেন্ট আছে, তো সেক্ষেত্রে তার যখন দশা চলছে, তার মানে তার এমনি শরীরে তমগুণ সম্পন্ন একটা ভাইব্রেশন তৈরি হচ্ছে। এবার সে যদি তখন প্রচুর পরিমাণে অ্যালকোহল, মাছ, মাংস, সিগারেট, স্মোকিং এগুলো চালায়, তখন এমনি তার বডিটা তো একটা নেগেটিভিটি একটা জেনারেট করছে, তখন সে আরও ডিসকানেক্ট হয়ে যাবে তার নিজের বডি থেকে। এবং সেই কারণেই চার্ট দেখে বলা হয় যে এই সময়টা দিয়ে এই থেকে নিজেকে একটু বিরত। ওটা যৌগিক প্রসেস, ওটা কি বিভিন্ন রকম হিলিং এবং তান্ত্রিক হিলিংয়ের মধ্যে পড়ছে, মানে খাওয়া দাওয়া, বডিকে কি করে আমি মেনটেন করব। অনেকটা জায়গায় আমি শুনছিলাম, এক জায়গায় পড়ছিলাম ইনফ্যাক্ট, যে রাহু আর শুক্র যখন এক জায়গায় থাকে, তো সেই সময়ে মানুষের যে শারীরবৃত্তীয় চাহিদা বা কাম বাসনা, এটা নাকি তুঙ্গে চলে যেতে পারে। মানে এটার কোনো কানেকশন রয়েছে? একটা কানেকশন আছে, এগুলো সবই কানেকশন। প্রত্যেকটা প্ল্যানেটস মানে এনার্জি, প্রত্যেকটা এনার্জির, কসমিক এনার্জির এক একটা নিজস্ব ধরন আছে, প্যাটার্ন আছে। যেমন অগ্নির ধরনেরই প্যাটার্ন। অগ্নি কখনো বায়ু হয়ে যাবে না, ঠিক আছে? বায়ুকে আমরা অগ্নি বলবো না। অগ্নি নিজস্ব একটা ধরন, নিজস্ব প্যাটার্ন, নিজস্ব কোয়ালিটি থাকবে, রাইট? তার একটা উষ্ণতা, একদম তাই। তো পঞ্চভূত যেখানে অগ্নি, পৃথিবী, বায়ু, জল, আকাশ আর মাটি, এই যে এই পাঁচটাই জ্যোতিষের মেন জিনিস, যেখানে আকাশকে ওখানে শূন্য ধরা হয়।
ওকে, এবং আকাশতত্ত্ব, মানে জ্যোতিষ যারা শিখছে, জ্যোতিষ যারা একটুও জানছে, তারা বেসিক্যালি আকাশতত্ত্বের কানেকশনে কাজ করছে। আকাশতত্ত্ব মানে হচ্ছে যেখানে শূন্যে শুরু শূন্যে শেষ, আচ্ছা, অর্থাৎ এটা অটোমেটিক একটা নির্বাণা। এবং যত আমরা সত্যি জানবো তত আমরা ওখানে গিয়ে হিট করব ওই নির্বাণা, মানে যেটা হচ্ছে বিয়ন্ড অ্যাটাচমেন্ট অ্যান্ড ডিট্যাচমেন্ট। তো আমাদের বলা হয় 8th হাউসটা অ্যাক্টিভ হয়। সেরকমই প্রত্যেকটা এজেন্ডা আছে, ঠিক আছে, প্রত্যেকটা এনার্জির। সেরকম ভিনাস হচ্ছে সুখকারক, ভিনাস হচ্ছে দৈত্যগুরু। ওকে, তো দৈত্যগুরুর মেনলি ছিল, এবার তিনি কিন্তু খুবই জ্ঞানী ছিলেন, প্রচণ্ড জ্ঞানী, কিন্তু কাম বাসনাটাও ভিনাসের, কারণ কাম বাসনা প্রেম এগুলো কিন্তু আসলে লাক্সারি। যদি আমি জেনুইন প্রেমের কথা বলি, যার জন্য মানে ভিনাসকে যদি বুঝতে হয়, তাহলে প্রথম আগে এটা ধরলেই চলবে না যে রাহু ভিনাস বসছে মানেই খারাপ দেবে, আচ্ছা, ওর ভালো দিক প্রচুর আছে। কিন্তু যদি আমি এখানে বিচার করি ভিনাসকে শুধুমাত্র, তাহলে ভিনাস জ্যোতিষের 12টা যে ঘর আছে, তার 12 নম্বর ঘরে পাইসেস, যেটা মীন রাশি, সেখানে গিয়ে শুক্র তুঙ্গস্থ হয়। কেন হয়? একটা 12 নম্বর ঘরে গিয়ে কেন তুঙ্গস্থ হয়? ওখানে যেখানে মার্কিউরি ডিজলভ হয়ে যাচ্ছে, মার্কিউরি ওখানে নীচ হয়, কারণ 12 নম্বর ঘর যেটা দানের ঘর, আমাদের জ্যোতিষে 12 নম্বর ঘরকে দান হিসাবে ইন্ডিকেট করা আছে। আচ্ছা, তার মানে হচ্ছে প্রেম হচ্ছে যেখানে বিলীন, যেখানে সাবমিশন, ওই ঘরটাকে ইন্ডিকেট করা আছে শ্রী বিষ্ণুর চরণ পদদয়, চরণ তল। তো সেখানে দেখা ওই ঘরটার সাইন হচ্ছে যে দুটো মাছ উল্টো হয়ে রয়েছে। এবার শ্রী বিষ্ণুর পদ যুগল, সেটাকে যে আরাম দিচ্ছেন তিনি কে না, তিনি লক্ষ্মী। হ্যাঁ, তো শ্রী লক্ষ্মী নিজে সেখানে, এত যার সম্পত্তি, যার এত প্রতিপত্তি, তিনি নিজে গিয়ে শ্রী বিষ্ণুর পদযুগল প্রেস করছেন এবং তাকে আরাম দিচ্ছেন, সেখানে নিজেকে সাবমিট করছেন। এটা চারটিখানি কথা। তার মানে যে পালনহার্তা, যে সবার খেয়াল রাখে, যে সবার নার্চার করে, মানে শ্রী লক্ষ্মী, এবং সম্পত্তি, প্রেম, লাক্সারি তার পায়ে গিয়ে পড়ে। এটা হচ্ছে ব্যাপার। তো ভিনাস তার মানে কি হলো? ভিনাস তার মানে লাক্সারি। রাহু এখানে হচ্ছে শর্টকাট। এখানে রাহু নেগেটিভ অর্থে শর্টকাট, মানে আমার চাই, মানে আমার খুব ফাস্ট ওই জিনিসটা আমি গ্র্যাব করব। আমি হয়তো কোয়ালিটিটা আমার মধ্যে নেই, আমার মধ্যে ওই সাবমিশন নেই প্রেমের, কিন্তু আমি ওই বৈভবটা চাই, আমি ওই প্রেম ভাবটা চাই, ওই সুখটা চাই, প্রেম ভাব। প্রেম কিন্তু একটাই হতে পারে, কিন্তু প্রেমের মতন ভাব অনেক হতে পারে, যেটা অ্যাক্ট করা। তো সেখানে ও প্রিটেন্ড করে যে হ্যাঁ আমার প্রেম চাই, যার ফলে কি হয়, যদি প্রেমের ভাব, তা কিন্তু শুধু কামবোধেই আটকে থাকতে পারে। আচ্ছা, যে আমাদের হৃদয় চক্র, সেখানে গিয়ে টাচ করবে না। ওকে, কারণ সেটা মূলাধার চক্রতেই আটকে থাকবে, সেখান থেকেই তার সমস্ত গ্র্যাব করার চেষ্টা করবে, মানে এটা অন্য ইয়েতে রয়েছে পুরোপুরি। হৃদয় চক্র হচ্ছে যেখানে সাবমিশন, গিভার। প্রেম হচ্ছে যেখানে সবার জন্য আছে, কিন্তু সেই প্রেমকে তখন শুধুমাত্র শরীরবৃত্তীয় একটা প্রক্রিয়ার মধ্যে আটকিয়ে, এবং সেটা কামবোধের মধ্যে সেটাকে প্রিজার্ভ করে, শুধুমাত্র শারীরিক একটা আনন্দ, প্লেজার পাওয়াটা, এটা ন্যারো থট চলে যাওয়া। হ্যাঁ, মানে সেখানে বিগ চিন্তা নেই। তার মানে কি হয়, রাহু হচ্ছে এখানে ইমপিউরিটি দিচ্ছে। আচ্ছা, ইমপিউরিটি দিচ্ছে ভিনাসের জন্য। সেই জন্য রাহু আর ভিনাস যখন কারো চার্টে একসঙ্গে থাকে, দেখা যায় তারা তাদের নিজস্ব যে প্রেম বোধ, তাদের মধ্যে তৈরিই হয়নি, কিন্তু তারা প্রেম বোধের ভাব প্রকাশ করে এই যে শারীরিক যে আনন্দ, এই যে তাৎক্ষণিক একটা প্লেজার, সেটা সাময়িক আনন্দের দিকে ছুটে যাচ্ছে, এই প্লেজারের জন্য লাফিয়ে। এবার প্লেজার এমন জিনিস, তা যদি শুধু শরীরে আটকে, মানে শরীর নিয়েই হয় না, তাহলে তো আজকে এই শরীর, কালকে ওই শরীর, পরশু, যার জন্য কি হয়, তারা হপ করবে এবং তারা মাল্টিপল রিলেশনশিপে জড়িয়ে পড়বে, কারণ তারা প্রেমের অর্থটা তাদের কাছে ক্লিয়ার নয়। এবার তারও অনেক ডিগ্রিজ আছে, D1 চার্ট আছে, D9 চার্ট আছে, D10, ভ্যারাইটি। মানে একটা প্রেডিকশন শুধু একটা জিনিস শুনলেই হয় না, এইটা হচ্ছে ব্যাপার। কোনো জিনিসকে বিচার করতে গেলে অনেক লেয়ার্সকে টপকে তবে গিয়ে তার সত্যতা নিতে হয়, জাস্ট ওপর দেখে একটা প্রেডিকশন হয় না। আচ্ছা, NABC শিকাগোতে যে আপনি এবছর সম্মান পান এবং ইনভিটেশন পেয়েছিলেন, আমন্ত্রণ পেয়েছিলেন,
সেটা কি হিসেবে আপনি পেয়েছিলেন ওখানে? হ্যাঁ, এনএভিসি শিকাগো এবছর আমাকে ইনভিটেশন দিয়েছিলেন যে ওখান থেকে আমি অ্যাজ এ গেস্ট লেকচারার অন অ্যাস্ট্রোলজি আমি ওখানে লেকচার দিতে গেছিলাম। অ্যাস্ট্রোলজি নিয়ে লেকচার আজ পর্যন্ত আমি ফার্স্ট পার্সন, আজ পর্যন্ত সেভাবে দেয়নি। জ্যোতিষ গেছেন, কিন্তু পুরো ডিটেল ইন ডেপথ অ্যাস্ট্রোলজি নিয়ে যে লেকচার সেটা আমি এবার দিয়েছি। এবং তাতে মানুষের কাছে আমার উদ্দেশ্য একটাই ছিল যে জ্যোতিষকে খুব সহজভাবে সরলীকরণ করে মানুষের কাছে পৌঁছে দেওয়া। কারণ জ্যোতিষকে খুব তিরস্কার করা হয়, কিন্তু জ্যোতিষের উপকারও মানুষ প্রচুর নেয়। তিরস্কার তারাই করেন যারা জ্যোতিষ সম্বন্ধে আইডিয়া নেই। জ্যোতিষ একবার, যার জন্য আমি সবসময় চেষ্টা করি যে জ্যোতিষ শিখতে শুরু করুক কেউ। শিখলে তার কাছে মানে এত প্রেম হতে পারে, এত ভালো লাগা তৈরি হবে, ভয়ও হবে, এত সত্যি ভয়ও হবে। তো আমার উদ্দেশ্য সেটাই ছিল যে মানুষের কাছে এত এত ডেপথ নলেজ, এত বৃহত্তর আমাদের যে প্রাচীন মুনি ঋষিদের যে জ্ঞান, তা যেন, এবং সেটা ভারতীয় বেদিক সবচেয়ে বড় কথা, তা যেন বাইরের মানুষরাও, ওখানকার তো বেঙ্গলি কমিউনিটি ছিল, তো সেখানকার মানুষের কাছে আমার পৌঁছে দেওয়া, এবং আমি আমেরিকার অন্যান্য যারা রয়েছেন তাদের উপরেও যে জ্যোতিষকে ভালোবেসে জ্যোতিষকে জানুক, কারণ এটা আমাদের বৈদিক একটা অতি প্রাচীন জ্ঞান। সেটা তো এই যে আপনি বললেন যে মানুষ শিখতে শুরু করুক, প্রত্যেক মানুষ যদি জ্যোতিষ জানে এবং যদি সে তার ফিউচারটা দেখতে পায়, এটা তো অসম্ভব একটা বেদনামূলক ব্যাপার। না, ফিউচারটা সবার পক্ষে দেখা সম্ভব নয়। প্রথমত চার্টও বলে দেয় কে কতটা জানতে পারবে। কেউ ধরুন আপনি এখন শুরু করলেন নতুন কোনো সাবজেক্ট নিয়ে পড়তে, আরেকজন অলরেডি সেটার মাস্টার, তো দুজনের জার্নি কি এক হবে? হবে না, না। আরেকজনের ওই জায়গাটা পৌঁছতে দেখা যাবে পরের জন্ম হয়ে গেল, বা আরও অনেকটা টাইম লাগলো, রাইট? তো জ্যোতিষ জানলে পরে বেসিকটাও যদি আমরা জানি, তাহলে অনেকটা এটা আমাদের টর্চ লাইটের মতন কাজ করে। পাথটাকে আমাদের কাছে বুঝতে সুবিধে হয়, টুল। আমি সবসময় বলি এটা একটা বৃহত্তর টুল হিসাবে ইউজ করতে পারি আমরা, যেটার মাধ্যম দিয়ে আমার নিজেকে বোঝা এবং চেনা, এর মতন আত্মিক সাবজেক্ট আর কিছু নেই। নিজের আত্মাকে চেনা বোঝা, কারণ আমাদের মধ্যে প্রচুর ডাইমেনশনস আছে, প্রচুর লেয়ার্স আছে। আমরা নিজেকেই একসময় মনে হয় যে আমি বোধহয় এটা, আবার মনে হয় না না এটা তো আমি নই, আমি তো এটা, আমার মধ্যে তো 100টা আমি বা 200টা আমি, কিন্তু কোন আমিটা সত্যি আমি, বা নিজেকে বোঝা, নিজের সোল পারপাসকে জানা, তা কিছুটা সহজ তো বেসিকটা পড়লেও হয়ে যাবে, যে আমি, আমার ধরন এটা, আমি এরকম। এবং কেউই কোনো পরিস্থিতিতেই পুরোপুরি চেঞ্জ হয় না, সে তখন হয়তো প্রেশারে পড়ে নিজেকে আটকে রেখেছে, বাট ক্যারেক্টার কি করে বদলাবে? চরিত্র পুরো বদলায় না কখনো। তো নিজেকে জানা, তাতে কি হয়, আমার আনুষঙ্গিক, আমার যে চারিপাশের যে মানুষজন, তাদের সঙ্গেও আমার না ইন্টারাকশনটা অনেক ভালো হবে। আমি বুঝতে পারবো যে আচ্ছা এই টাইমটা একটু টাফ টাইম, আমাকে একটু আমার ফিজিক্যালি আমাকে অনেক বেশি অ্যাক্টিভ থাকতে হবে, এক্সারসাইজের মধ্যে থাকতে হবে, বা কোনো যৌগিক প্র্যাকটিস করতে হবে, যেটা আগেকার দিনে হতো, ঘরে 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 প্রত্যেকে জানতো বেসিকটা। যারা ঋষি ছিলেন, ঋষি মানে হচ্ছে তারা হচ্ছে রিসার্চার বেসিক্যালি, ডিপলি, আর তারা এগুলোকে নিয়ে যারা প্রচুর রিসার্চ করতেন, যারা বেসিক জানতেন তারা কি মাঝে মাঝে জেনে আসতেন, অর্থাৎ জানতেন মোটামুটি অনেকেই। আচ্ছা, এই যে একটা ভাবধারা আমাদের কাছে আছে যে ছেলেদের যে ডিএনএ, এটা সর্বদাই চেঞ্জ হতে থাকে। ছেলেদের ডিএনএ ওয়াইজ যদি দেখা যায়, ছেলেদের ক্যারেক্টার বলা যায়, একদম সোজাভাবে যদি আমি বলি, ছেলেদের চারিত্রিক গঠন এটা সর্বদা টালমাটাল অবস্থাতে থাকে। মেয়েদের চারিত্রিক গঠন কিন্তু অনেকটা দেখা যায় যে স্থিতিশীল। তারা আস্তে 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 স্লোলি তারা তাদের মুভমেন্টগুলোকে এগোতে থাকে। এটা কি রাশি অনুযায়ী, সরি রাশি বলাটা ভুল হবে না, আমি বলছি এটার পেছনে না হরমোনস আছে। এবার হরমোনসের সঙ্গে আমাদের হরমোনস মানে কি সেটাকে যদি আমি বুঝতে চাই, হরমোনসের ধরনটা তা এনার্জি দ্বারাই প্রভাবিত, ঠিক আছে? তো যেমন সেরোটোনিন হরমোন, অক্সিটোসিন হরমোন, এই হরমোনগুলো মহিলা হরমোন, মানে নারী হরমোন। এগুলো যার জন্য ভিনাস আর চন্দ্র আমরা বলা হয় যে ভিনাস অ্যান্ড চন্দ্র, যেমন একটা হচ্ছে লাভ হরমোন, হ্যাঁ, অক্সিটোসিন হরমোন যেটা মুনের সঙ্গে কানেক্ট করা যেতে পারে ইজিলি এটা, আর সেরোটোনিন হরমোনটা ভিনাস, অর্থাৎ
মেয়েরা ভিনাস আর মুন দ্বারা প্রভাবিত। চন্দ্র দ্বারা চন্দ্র ভীষণ সফট হবে, আবেগী হবে, ইমোশনাল হবে, ইমোশনে একদম অ্যান্ড স্পিরিচুয়াল হবে। কারণ ম্যান মানে হচ্ছে তার মধ্যে ডোপামিন হরমোনটা থাকবে, যার জন্য মেয়েদের চার্ট দিয়ে হাজব্যান্ডকে দেখা হয় গুরু হিসাবে। গুরু অর্থাৎ বৃহস্পতির পজিশন দেখে বলা হয় যে মেয়ের লাইফের হাজব্যান্ড কেমন হবে। আর অর্থাৎ তার মানে কি পুরুষের যে ক্ষমতা তা মার্স এবং জুপিটার এই দুটো দ্বারা কিন্তু প্রভাবিত। তাই জন্য তাদের নিজেদের আধিপত্য বিস্তার করা এবং প্রোভাইড করা। পুরুষের আসল জিনিস হচ্ছে প্রোভাইড করা। কারণ গুরু কি করে? গুরু সেই জিনিসটাতে জীবনের একটা জায়গায় যেখানে ডিরেকশন দরকার সেখানে সে আলোকপাত করছে, ইন্ডিকেশন দিচ্ছে, ডিরেকশন দিচ্ছে। গুরুর কাজই এটা। এবার ব্যাপারটা হচ্ছে কি যে কোনো মহিলার চার্টে বা নারীর চার্টে যদি গুরু খারাপ থাকে তখন দেখা যায় সে তার মধ্যে গুরু সত্তা যেটা সে পুরুষের মধ্যে নেই, সেরকম কোনো মানুষের সাথে সে কানেক্ট হবে, যার ফলে কী হবে, সে খুব লাইফে খুব ডিরেকশনলেস হয়ে যাবে, যে তার হাজব্যান্ড হয়তো দেখাতে পারছে না। এবং ডিএনএ যে চেঞ্জের কথাটা বলা হচ্ছে, আমার যদি সেটা মানে আমি এটা নিয়ে অনেক রিসার্চ করেছি, এখনকার পুরুষদের মধ্যে স্পিরিচুয়ালিটি বড্ড কম, কারণ ভেতরে ডিপলি ঢোকে কম। মেয়েরা যার জন্য কি হয়, মেয়েরা পুরুষত্বটাকে ওই পুরুষার্থ এবং পুরুষত্ব ওইটাকে অ্যাডাপ্ট করার চেষ্টা করে যাচ্ছে ক্রমাগত। কারণ তাদেরকে কোথাও গিয়ে প্রোভাইডের জায়গাটা ডিস্টার্ব হয়ে যাচ্ছে, তাদের স্পিরিচুয়ালিটিও ডিস্টার্ব হচ্ছে। কারণ পুরুষ প্রোভাইড করবে, মহিলা সেটা মানে নারী সেটাকে অ্যাকসেপ্ট করবে এবং সেটাকে রিসিভ করে সেটাকে সৃষ্টি করবে, এটা নিয়ম। কিন্তু এক প্রোভাইডারের জায়গায় যদি ডিস্টার্ব হয়ে যায় তাহলে এখানেই সেই তাহলে প্রোভাইডার নিজের জন্য, সেই তাহলে সৃষ্টিকর্তা, তাহলে তার মধ্যে চেঞ্জ হবেই। এবং পুরুষের মধ্যে পৌরুষত্বেরও একটা প্রশ্ন তৈরি হবে, কারণ কি সে তাহলে সম্পূর্ণ পুরুষ আর হয়ে উঠছে, পুরুষের ভূমিকাটা নিয়েও একটা দ্বন্দ্ব তৈরি, কোয়েশ্চেন তৈরি হচ্ছে। কারণ এখানে সবথেকে বড় সমস্যা হচ্ছে যে যেই গাইডেন্সটা তাকে দিতে হতো সে বুঝতেই পারছে না কোথায় গাইডেন্সটা দিতে হবে। অতিরিক্ত পুশ, মহিলাদেরকে অতিরিক্ত পুশ। আরেকটা আমাদের প্রত্যেকের মধ্যে আমাদের একটা স্বভাব রয়েছে মানুষের মধ্যে, যাদের তমগুণ রজগুণটা বেশি, সত্ত্বগুণের অভাব আছে, তারা যখনই কোনো মানে কোনো পাওয়ার পায়, বেশ স্ট্রং পাওয়ার, আমার কাছে প্রপার্টি আছে, মানি আছে, জ্ঞান আছে, তাহলে তার যে নারী থাকছে বা নারীদের পুরুষ থাকছে, তখন সেখানে একটা ম্যানিপুলেশন চলে বা একটা অ্যাবিউজ চলে। হ্যাঁ, কারণ কোথাও যাওয়ার নেই, আমি তাহলে তাকে ইউজ করব, আমি তাহলে আমার ইচ্ছে মতন চলবো, তার কিছু বলার জায়গা নেই। এটা না যুগের পর যুগ হয়ে এসছে, এটা একটা ব্যাপার। এই যে ডিএনএ চেঞ্জের ব্যাপারটা, এটা কিন্তু কার্মিক একটা ঋণ চলছে বলতে পারা যায় সোসাইটিতে। এই যখন 80s 90s যারা বর্ন হয়েছে তারা কিন্তু এখন বেশ ভালো রকম ভুগছে, এবং কামিং টাইমে তারা যদি প্রপার ডিসিপ্লিন না হয় পরের জেনারেশনও ভুগবে। তার জন্যই দরকার হচ্ছে ডিপলি নিজেকে বোঝা, চেনা, যে আমি কে, আমি ঠিক কিসের জন্য এসেছি, সেই গীতার সেই প্রশ্ন, পারপাস অফ লাইফ। যে আমার আগেকার দিনে রাজাদের অনেক রানী থাকতে পারত, আমাদের ধর্মে অনেক রকম মাল্টিপল রিলেশনও দেখানো আছে, রাইট? কিন্তু বুঝতে হবে যে আমার দরকার কোনটা, আমি কেন, মানে আমার একটাই আমি সামলাতে পারছি না ভালো করে, তা আমি 10টার দিকে মন দিচ্ছি, আমি তো ছড়িয়ে সব কিছুই শেষ করে রেখে দেবো। এটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে, অনেক ডিপ ব্যাপার। আজকের ডেটে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যদি দেখি নিউমারোলজি, এটা প্রচণ্ড ভাস্ট গ্রো করছে, মানুষ গ্র্যাব করছে, মানুষের কাছে খুব ভালো লাগার বিষয় হয়ে উঠছে। এটা যদি একটু ডিটেলে বলো যে এর রিজনটা কি? হ্যাঁ, সংখ্যাতত্ত্ব তো আজকের নয়, সংখ্যাতত্ত্ব আগেও ছিল। নিউমারোলজির যেটা ভাইব্রেশন, প্রত্যেকটা নাম্বার একটা আলাদা ভাইব্রেশন আছে। এই যে আমরা যে জন্মাচ্ছি যেই দিনটাতে, সেই দিনটা যেমন আমার 14, 1 and 4 তো 5 হলো, ঠিক আছে, যদি আমি এটাকে সিঙ্গেল ডিজিটে নিয়ে আসি। নিউমারোলজি ব্যাপারটা তুমি যদি আরেকটু ডিটেইলে বলো। এভরি নাম্বার হ্যাজ ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি অ্যান্ড প্ল্যানেটারি ভাইব্রেশন, ঠিক আছে, যেটা কসমিক ভাইব্রেশন বলতে পারি। নাম্বার 1-এর একটা ভাইব্রেশন, যখন আমরা 1 উচ্চারণ করি তাতে একটা ভাইব্রেশন পাচ্ছে, প্লাস এই নাম্বারটা যখন আমার সঙ্গে
রেলেভেন্ট হচ্ছে তখন তার একটা ভাইব্রেশন পাচ্ছে। ওকে, তারপর নাম্বার 2, নাম্বার 1 হচ্ছে সানের নাম্বার। এই ওয়ানটা আসছে কিভাবে, মানে তার বাদ কি 10? হ্যাঁ, আমি বলে দিচ্ছি। নাম্বার 1টা আসছে হচ্ছে যার জন্ম যে কোনো মাসের 1 তারিখ, 10 তারিখ, 19 তারিখ, 28 তারিখ। ওকে, এবার যখন আমরা নবগ্রহ 9 প্ল্যানেটসকে আমরা কানেক্ট করি, তো নটা নাম্বার, কি অদ্ভুত জিনিস, সেখানেও 9টা নাম্বার, সেখানে কিন্তু 10টা নাম্বার নয়। যদি আমরা দেখি 1 2 3 4 5 6 7 8 9, আবার 10 যে আছে সেখানেও 1 হয়ে যাচ্ছে যদি আমরা ওটাকে প্লাস করে দিই, রাইট? তো সেক্ষেত্রে আমরা 9টা গ্রহ 9 প্ল্যানেটসকে আমরা কানেক্ট করি তার সঙ্গে, এবং 1 থেকে 1, এবং প্রত্যেকটা মানে যেমন ধরো 28 অফ মানে 28 যার জন্ম মাসের 28 তারিখ, তাকে যদি 8 আর 2 তুমি প্লাস করো তাহলে দেখবে 8 9 10, সেই 10 এলো 1। আমি যখনই সিঙ্গেল ডিজিটে নিয়ে আসছি, কারণ শূন্য ওখানে না, জিরো হ্যাজ নো ভ্যালু, ঠিক আছে, ওখানে তখন আলাদাভাবে ডিফারেন্ট করা হয়। আর দুটো নাম্বার যখন হয়, দুটো নাম্বারের আরেকটা ভাইব্রেশন হয়, যেমন 1 and 4, সেখানে 1 ইজ সান, 4 ইজ রাহু। কিন্তু আমি যদি জাস্ট সিম্পল প্লেন একটা নিউমারোলজিক্যাল ভাইব্রেশন বলি, তাহলে 1 + 4, যখন আমি ওটাকে সিঙ্গেল ডিজিটে আনছি তখন হচ্ছে 5। মানে আমার মতো নবিশ লোক যারা জ্যোতিষের এবিসিডি কিছুই জানে না, না, এটা তারা যদি অ্যাস্ট্রোলজি নয়, এটা নিউমারোলজি। হ্যাঁ, মানে এটা কি অ্যাস্ট্রোলজির একটা পার্ট না নিউমারোলজি ইজ ডিফারেন্ট? আমি বলবো যখন আমরা কোনো প্রেডিকশনে যাই, আমি 2-3টে টুলকে মানে পুরোপুরি মিডিয়াম করি। একটা অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট অ্যানালাইসিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, নিউমারোলজিক্যাল ভাইব্রেশন তার সঙ্গে কতটা, এবং নিউমারোলজিও তার সঙ্গে কানেক্টেড থাকবে, মানে ওটা দিয়েও প্রেডিকশনগুলো অটোমেটিক অলমোস্ট সিমিলার হবে। এটাই ম্যাথামেটিক্স, কি অদ্ভুতভাবে ওটাও সিমিলার। এরকম নয় যে নিউমারোলজিক্যালি ভীষণ পাওয়ারফুল আর চার্ট খুব ডিস্টার্ব হবে না সেটা। মানে আমরা যদি বলতে চাই যে দুটো পা আমাদের যেমন রয়েছে, যে আমরা দুটো পায়ের উপর ভর করে দাঁড়াই, ব্যালেন্স করছে, জাস্ট লাইক দ্যাট নিউমারোলজি অ্যাস্ট্রোলজি একদম তাই। ইভেন পামিস্ট, যারা হাতের যেটা হয়, সেটারও যে ক্রিয়ামান কর্মা কনস্ট্যান্ট আমরা চিন্তা করছি, কিছু আমরা প্রারব্ধ নিয়ে এসেছি, কিছু লাইন্স থাকবে যেগুলো ন্যাচারাল এবং ছোটোবেলা থেকে একই রকমভাবে আছে, কিছু সেখান থেকে গজাবে যেটা ক্রিয়ামান কর্মার সঙ্গে কানেক্টেড। আমরা যেমন চিন্তা করবো সেরকম নার্ভ সিস্টেম, বডি অর্গানস, পুরোপুরি এনার্জি সেভাবে ইমপ্রিন্ট হবে। আর আমাদের এখানে অনেক চক্র আছে, ছোটো 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 অনেক নার্ভ সিস্টেমের চক্র আছে, যেখানে চাপটা পড়ে, ঠিক আছে। যখন রেকি হিলিং বা আকুপ্রেশার এগুলো নিয়ে কাজ হয়, তখন এই ধরনের জিনিসগুলো, প্রাণিক হিলিং নিয়ে কাজ হয়, তখন বিভিন্ন এগুলো নিয়ে পয়েন্ট নিয়ে, অর্গানসের পয়েন্ট নিয়ে আলোচনা করা হয়। আমরা অন্যদিকে না গিয়ে এবার নিউমারোলজির দিকে আসি। নিউমারোলজিতে মজা হচ্ছে যে যেরকম চার্ট থাকবে অনেকটাই ওরকম থাকবে। আর নিউমারোলজিকে ব্যবহার করা হয় আন্ডারস্ট্যান্ডিং অফ ক্যারেক্টারিস্টিক্স আমাদের আরেকটা জিনিসে, সেটা হচ্ছে রেমিডিয়াল পার্টে। যে আমার চার্টে কোথাও প্রবলেম আছে, আমার এরকম আগেকার দিনে রাশি যেরকম মুন, চন্দ্র রাশি, হ্যাঁ, লগ্ন রাশি, আর হচ্ছে রবি রাশি মানে সানসাইন, যেটা জোডিয়াক, যেটা বিদেশের ধরা হয়, এই তিনটের মধ্যে লগ্ন রাশি যেটা তোমার ধরো চার্ট দেখলে পরে যেটা অ্যাসেন্ডেন্ট বেরোয়, সেটা মানে হিসেব নিকেশ করে দেখা যায় লগ্ন। এটা নিয়ে যদি বলতে হয় তাহলে রীতিমতো একটা স্ক্রিন দেখিয়ে মানুষকে বোঝাতে হবে। ভেরি ইন্টারেস্টিং, ভীষণ ভীষণ মজার। এটা নিয়ে আমরা নেক্সট ডাইরেক্ট করতে পারি। আজকে জাস্ট একটা আমি অ্যাট এ গ্ল্যান্স জিনিসটা বলছি। তো চন্দ্র রাশি দিয়ে আগেকার দিনে জাস্ট পণ্ডিত বলে দিতেন যে এই রাশি হয়েছে, এই অক্ষরের নাম রাখতে হবে, ওই অক্ষরে। রাশি বলতে তো আমরা, তোমাকে একটু ইন্টারাপ্ট করছি, রাশি বলতে তো আমরা 12টা রাশি বুঝি, হয়তো 12টা রাশি, মিথুন বা এই যে রাশিগুলো, চন্দ্রের মধ্যে রয়েছে চন্দ্র, যেখানটায় চন্দ্র যে ঘরটায় প্লেস করে, আচ্ছা, সেটাই আমাদের চন্দ্র রাশি, যেটা আমাদের মনের কারকতা। আচ্ছা, এবার নাম আমাদের শরীরের সাথে যুক্ত নয়, নাম কোথায় যুক্ত না, মনের সাথে যুক্ত। আমি এক্ষুনি তোমার নাম ধরে যখন বলবো, তখন সঙ্গে সঙ্গে তুমি ওই নামটা তোমার মনের সঙ্গে কানেক্ট হবে, তোমার বডি রিঅ্যাক্ট করবে না। কিন্তু তোমার, তুমি যদি মানে মন কাজ না করে, তুমি দেখবে ওটাকে তুমি রেসপন্ড করতে পারবে না, রাইট? তো তার সাথে মনের সাথে কানেক্টেড নাম। তো মুন সাইনটা, মুন যেটা রাশি হয়, সেটার না বিভিন্ন অক্ষর থাকে আমাদের জ্যোতিষে। এখন তো অত মানে না লোকজন, কিন্তু এক সময় ওই অক্ষরের ওপর ডিপেন্ড করে বাচ্চাদের নাম রাখা হতো। এবং যার জন্য যিনি জ্যোতিষী বা রাজজ্যোতিষী বা জ্যোতিষী বা পণ্ডিত, তারা শুনলেই বলে দিত, নাম শুনেই বলে দিত, আচ্ছা ওর কিন্তু ওই রাশি, কারণ ওটা দিয়ে কানেক্ট হতো, ঠিক আছে, বলে দেওয়া হতো যে এইর ওপরেই আপনি রাখবেন। তো তার মানে কি, নাম, নাম্বার, এটা ভাইব্রেশনটা ম্যাটার করছে। এবার মুন
যে মুন রাশিটা হয়, মুন রাশিটার ওপর দিয়ে আমাদের দশা বিচার হয়, এগুলো হয়, ঠিক আছে? তো এটা যেরকম চার্ট অনুযায়ী আমি একটা দেখছি যে তার কি মুন রাশি, তার কি আছে, কন্ডিশন রয়েছে, সেমভাবে যখন আমি দেখছি যে আমার কোনো রেমিডিয়াল পার্ট লাগবে, এই যে নাম বলছি, নামটা যখন কেউ পাচ্ছে, নাম শুনলেও বলে দেওয়া যায় তার মার্কিউরি কোথায়, স্যাটার্ন কোথায়, আচ্ছা এইখানে এটা কোনোভাবে নিচ হয়ে রয়েছে নাম, মানে নামটাও কোথাও না কোথাও আমাদের ডেস্টিনির এর সাথে জন্য কি কানেক্টেড। আরেকটা সাইমultaneously আমার মাথার মধ্যে আরেকটা কোয়েশ্চেন আসছে, আমার মনে আরেকটা প্রশ্ন আসছে, যেটা হলো যে অনেক সময় আমরা শুনি যে হয়তো তার নাম ছিল সালমান, SALMAN, তার নামের এই স্পেলিংটাকে সে ঠিক করেছে SAALMAAN। ওইটাই আমি আসছি। ওকে, তো কি হয় যখন আমরা নাম ভাইব্রেশন দেখি, নাম ভাইব্রেশনটা দেখা যায় তার লাইফ পাথ নাম্বার আর ফিজিক্স নাম্বারের সঙ্গে বা মূল্যাঙ্কন ভাগ্যাঙ্কের যে নাম্বারটা তার সঙ্গে ম্যাচ করছে না, সুইটেবল নয়, লাকি নয়। তো সেক্ষেত্রে এটা হচ্ছে অনেকটা অ্যাপ্লিকেবল সায়েন্স বলা যেত, মানে অ্যাপ্লাইড সায়েন্সের কথা বলতে পারি আমি, যেটা ডেটা সায়েন্সের মানে একটা রোগ হয়েছে, আমি একটা মেডিসিন নিলাম। আমি তোমায় বলছি জ্যোতিষও কিন্তু ডেটা সায়েন্সের আন্ডারেও অনেকটা, কারণ দেখা যায় যে এর এটা হয়েছে, লক্ষ লক্ষ মানুষের ওই জায়গাতে ওইটাই হয়েছে, তাহলে নেক্সট 10 জন মানুষের ওইটাই হবে। ওকে, ডেটা সায়েন্স তো পুরোপুরি, আর আজকে তো হচ্ছে না, 8-9 হাজার বছর ধরে, মানে এর পেছনে এর তো ইয়ত্তা নেই, মানে তুমি যদি খুঁজে বার করো এর শেষ নেই, কোথা থেকে যে শুরু হয়েছে। তো তুমি যদি ভাগ্যাঙ্ক আর মূলাঙ্ক নিয়ে তুমি কাজ করো, দেখবে যে বহু বহু মানুষ তাদের নিজেদের ওই জায়গাটাকে রেকটিফাই করেছে। বড় বড় যে কোম্পানি, তাদের কোথাও না কোথাও নাম্বার 1-এর সাথে কানেক্টেড, নাহলে নাম্বার 7-এর সাথে, রিসার্চ ওরিয়েন্টেড তো নাম্বার 7, বিজনেস ওরিয়েন্টেড, খেলাধুলো ওরিয়েন্টেড, বা ধরো যেখানে কমিউনিকেশন ফিল্ড আছে, লেকচার দিতে হচ্ছে, নাম্বার 5-এর সাথে কানেক্টেড। তো ডিপেন্ডস অন তোমার নাম্বার ভাইব্রেশন, তোমার নামকে কানেক্ট করছে কি না, এটার একটা প্রপার গাইডলাইন থাকে, প্রপার একটা গ্রিড থাকে, সেই গ্রিডে ফেলতে হয়, ইটস কমপ্লিটলি ম্যাথামেটিক্স। তো সেখানে ফেলে দেখা যায় আচ্ছা এটা এখানে রয়েছে, এইভাবে এর হবে, এই জায়গায় রয়েছে, এটা গেল। এবার নাম্বার 1 হচ্ছে রবির নাম্বার। এবার কারোর যদি নাম 1 তারিখ বললাম, 10 তারিখ বললাম, 19 তারিখ বললাম, 28 তারিখ বললাম, যদি কারো জন্ম হয় তাহলে তার নাম্বার হচ্ছে 1। ওকে, 1 নম্বর বছর, মানে হিসেবটা হলো সোজা ব্যাপারে, যদি কারোর 28 বার্থডে হচ্ছে, 8 + 2 = 110, মানে যে 10 আসছে, 10টা 1 + 0 সিঙ্গেল ডিজিটে আমাদের আনতে হবে। একদম তাই, আমরা সবসময় সিঙ্গেল ডিজিটে করব, কারণ 1 থেকে 9 অবধি আমাদের, কারণ বাকিগুলো সবকটাই দেখবে কোনো নাম্বারের সঙ্গে আরেকটা নাম্বার জুড়ছে, ওকে, তবে গিয়ে আরেকটা নাম্বার ক্রিয়েট হচ্ছে, রাইট? তো সেটাকে যখন আমরা ওটাকে প্লাস করে দেবো, তখন একটা সিঙ্গেল ডিজিট নাম্বারই আসবে, আর সিঙ্গেল ডিজিটে এলে তবেই আমরা প্রেডিকশনটা দিতে পারবো, চেঞ্জ করতে পারবো, বুঝতে পারবো আন্ডারস্ট্যান্ডিংয়ে। ওকে, তাহলে আমরা 2025-এ আমরা এই মূল্যাঙ্কর উপরে করব, নিউমারোলজি। কিন্তু তার আগে বলে দিই কার রবি কোনটা কার প্ল্যানেটসের সাথে, কসমিক এনার্জির সাথে কানেক্টেড, সেটা বলে দিই, তাহলে লোকের কাছে বুঝতে সুবিধা হবে। রাইট, প্রথমত হচ্ছে যে 1 নাম্বার রবির নাম্বার, 1, 10, 19, 28, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে চন্দ্রের সাথে কানেক্টেড, মুন সম্পূর্ণ, সেটা হচ্ছে 2 নম্বর, এপাশে 11, এপাশে হচ্ছে 20, ওপাশে হচ্ছে 29, মানে একই মাসের 29 হলো। আচ্ছা, তারপর হচ্ছে 3 নম্বর হচ্ছে জুপিটার, অর্থাৎ গুরু, জুপিটারের নাম্বার 3 নম্বর। এদিকে হচ্ছে বাংলায় কোন ইয়ে হচ্ছে এটা? জুপিটার বলতে বৃহস্পতি, গুরু। ওকে। 12 নম্বর যাদের 12 তারিখে যাদের জন্ম হয়, এপাশ হচ্ছে 21, ওপাশ হচ্ছে 30, ওকে, ঠিক আছে? তো বৃহস্পতি গেল। তারপর হচ্ছে 4 নম্বর, 4 তারিখে যাদের জন্ম হয়, 4 তারিখ, এপাশে হলো 13 তারিখ, এপাশে হলো তোমার 22 তারিখ, ওপাশে 31 তারিখ, কোনো মাসে থাকে, কোনো মাসে থাকে না। তো এটা কমপ্লিটলি রাহুর নাম্বার, ঠিক আছে? রাহু হাই অ্যাম্বিশন নাম্বার, এরা খুব রেসলেস হয়। তো তারপর আসছে হচ্ছে নাম্বার 5। নাম্বার 5 হচ্ছে মার্কিউরির নাম্বার, বুধের নাম্বার, ব্যালেন্স। আমি যদি 1 থেকে 9-এর মধ্যে দেখি, মাঝের নাম্বার হচ্ছে 5। তোমার 5, ওই জন্য হাসছে, আমারও 5 ওই জন্য। আচ্ছা, নাম্বার 5 একটা 5 তারিখ, 14 তারিখ, 23 তারিখ, এরা হচ্ছে নাম্বার 5। নাম্বার 5 হচ্ছে ব্যালেন্স করতে পারে সমস্ত কিছু, এদের কোনো শত্রুও হয় না, এরা প্রচণ্ড বুদ্ধিমান হয়, ঠিক আছে? কিন্তু এদের একটাই প্রবলেম, এরা খুব লেজি।
প্রচন্ড লেজি, এরা লেজিনেস কাটিয়ে দিলে এদের উন্নতি। ঠিক আছে, আমি তো ক্যারেক্টারিস্টিক্স নিয়ে বলছি না, কিন্তু আমি জাস্ট বললাম তুমি 5 বলে। okay. আচ্ছা, নাম্বার 6, 6 তারিখে যাদের জন্ম হয়, 6 এ পাশে হচ্ছে তোমার 15, ও পাশে হচ্ছে তোমার 24, এই তিনটে তারিখ যাদের তুমি অলটুগেদার করলে পরে তুমি নাম্বার 6 পাবে একটা। নাম্বার 6 হচ্ছে ভিনাসের নাম্বার, শুক্রের নাম্বার, ভেরি লাক্সারিয়াস নাম্বার। ঠিক আছে, সবসময় বৈভবের সঙ্গে চলতে ভালোবাসে, ফ্যামিলি ভালোবাসে, আর পেট ভর্তি সবসময় সিক্রেসি মেনটেন করবে। আচ্ছা, নাম্বার 7, নাম্বার 7 হচ্ছে স্পিরিচুয়াল নাম্বার, কেতুর নাম্বার, ভেরি লেট ইট গো তো করে, কিন্তু কিছু সময় এদের মতো রিভেঞ্জফুল আবার কেউ হবে না। আচ্ছা, ভেরি রিভেঞ্জফুল হয়ে এটা তো 3ও নাকি এরকম আছে না? না 3 ঠিক 3 Revengeful- 3 ব্যাপারটা হচ্ছে ভীষণ লেয়ার্স মেনটেন করে। নাম্বার 3 জুপিটারের নাম্বার, তো বাড়িতে একরকম ভাবে প্রিটেন্ড করবে, বাইরে গিয়ে একরকম ভাবে, এদেরকে বোঝা খুব মুশকিল, কারণ এদের সবসময় নলেজের দিকে খুব ইন্টারেস্ট, নলেজ দেওয়া এবং নেওয়া, এটা একদম এদের একটা টেন্ডেন্সি থাকবেই সব সময়। এবং এরা কিন্তু জেনারেলি অন্যের ভালো চায়, চট করে খারাপ চায় না, নাম্বার 3 এর। আর 7 নম্বরে আসি, 7 নম্বরটা হচ্ছে কেতুর নাম্বার। একটু যদি এরা প্রপার স্পিরিচুয়াল না হয়, এরা বেসিক্যালি স্পিরিচুয়াল নাম্বার যদি না হয়, রিসার্চ না করে, লাইফ নিয়ে না কোয়েশ্চেন করে, তাহলে এরা খুব রিভেঞ্জফুল হয়ে যায়। আচ্ছা, একটুখানি এরা যদি কেউ যদি এদেরকে বিপদে ফেলে, এরা জাস্ট প্রকৃতির উপর যদি ছেড়ে দেয়, শেষ হয়ে যাবে। মানে এই জিনিসটা হয়, কেতুর সাথে একটা অদ্ভুতভাবে একটা প্রাকৃতিক কানেকশন আছে। তারপরে নাম্বার আসছে হচ্ছে 8 নাম্বার হচ্ছে 8, এ পাশে হচ্ছে 17, ও পাশে হচ্ছে তোমার 26। এই তিনটে দিনের হচ্ছে 8 নাম্বার। 8 নাম্বারটা এমনি দেখো ভীষণ একটা ক্রিসকস একটা ব্যাপার, ওপরে আপস অ্যান্ড ডাউনস, বাট 8 নাম্বারের লাইফের সব থেকে বড় প্রবলেম হচ্ছে এরা কোনোদিন প্রেম পায় না প্রপারলি, জেনুইন প্রেম কোনোদিন পায় না, আর ভেরি ইনটিউটিভ হয় এরা। সামনের প্রেমিক বা প্রেমিকা যদি অন্য কারোর সঙ্গে জুড়ে যায় বা অন্য কাউকে নিয়ে চিন্তা করে, এরা ভূত ধরতে পেরে যাবে। 8 নম্বরটা খুব ইনটিউটিভ নাম্বার। আর 8 নম্বরের আমি বলছি, এরপর আসছি 2025 কেমন যাবে। আর 8 নম্বর গেল শরীর নাম্বার কমপ্লিট, বাকি রইল 9 নাম্বারটা হচ্ছে এই যে এতগুলো নাম্বার দেখছো, এটা সার্কেলটা কমপ্লিট করছে 9 এসে, রাইট, পুরো 9 এসে পুরো সার্কেলটাকে কমপ্লিট করছে। অর্থাৎ 9 নাম্বার 9, এ পাশে 18, আর ও পাশে হচ্ছে তোমার 26, 27, 27, তারপরে তোমার আসছে 9 নাম্বার। ঠিক আছে, 9 নাম্বারের হচ্ছে মঙ্গলের নাম্বার। সামনের বছরটা 9 নাম্বারের বছর, 2025, 2 + 2 + 5 টোটাল যোগ করলে পরে আমরা 9 পাই। আমরা 9 এর আগে কবে পেয়েছিলাম? 2016-তে। ওকে, বলছি, আসছি। এবার এই যে 9 নাম্বার, এটা হচ্ছে মার্সের নাম্বার, মঙ্গলের নাম্বার। ভেরি ফাস্ট, ভেরি অ্যাগ্রেসিভ, ঠিক আছে, অত চিন্তা করবে না, বাট খুব স্পিডে কোনো কিছুকে তৈরি করা, এবং রোলার কোস্টার চলতে পারে, বুলডোজার চলতে পারে। আমি আমারটা যখন করব মনে করব, কারণ মঙ্গল হাঁটতে জানে না, মঙ্গলের কাছে বুদ্ধি নেই, মঙ্গলের লাগে গুরু। আচ্ছা, অর্থাৎ বৃহস্পতির সাথে মঙ্গলের একটা খুব সুন্দর সম্পর্ক থাকে, যার জন্য ওকে, মঙ্গলের লাগে গুরু। কারণ কি, সে তো সেনাপতি, মঙ্গল হচ্ছে সেনাপতি জ্যোতিষের ইয়েতে, তো তার লাগে একটা গুরু। সে যদি সেটা পেয়ে যায়, তাহলে মঙ্গল পুরো সারা বিশ্ব জয় করতে পারে, মঙ্গলের এত ক্যাপাসিটি। কিন্তু মঙ্গলের সেই গুরুটা পাওয়াটাই ডিফিকাল্ট হয়ে যায়। এবার আমরা যদি সামনের বছরটা দেখি, 2025, 9 নম্বর, অলরেডি ডিসেম্বর থেকে বহু মানুষের লাইফে এটার ইম্প্যাক্ট পড়তে শুরু করে দেবে। কোনো নাম্বার যখন আসে, তার মোটামুটি নভেম্বরের এন্ড, ডিসেম্বর থেকে তার একটা স্পিড লক্ষ্য করা যাবে, যে একটু অ্যাব্রাপ্টলি এগোবে। মনে হবে যেটা এই বছরটার পুরো বছরটা 2024 অনেক রকম সেপারেশন দিয়েছে, অনেক রকম কষ্ট দিয়েছে, কাপলদের মধ্যে খুব সমস্যা দিয়েছে। মানে এই বছরটা বেসিক্যালি রিয়েলিটি চেক করিয়েছে মানুষকে, সত্যি কি দেখো কোনটা সবার লাইফে হয়েছে, কম বেশি সবার লাইফে হয়েছে। এবার আরেকটা হচ্ছে নিউমারোলজির সঙ্গে সঙ্গে কিন্তু রাশিও খুব ম্যাটার করে। নিউমারোলজি দিয়ে একটা পার্সেন্টেজ আমরা দেখতে পারি, রাশি দিয়ে আমরা বাকিটা দেখতে পারি। অর্থাৎ দুটোই কিন্তু আমার ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে এবং আমার কামিং টাইম যে আমি যেটা পাবো সেটার মধ্যে রিফ্লেক্ট করবে। 2025-এ যেটা আসছে 9 নম্বরের বছর, প্রচণ্ড তাড়াতাড়ি যেন যাবে বছরটা, ভেরি কম্পিটিটিভ বছর হবে। 2016-এ এমন কি ঘটনা ঘটেছিল মনে আছে কি তোমার? আমি জানি না তোমার মনে আছে কি না। সব থেকে বিগ একটা ডিসিশন হয়েছিল, যেটা দেশের অনেক কিছু 500 rupees
ক্লোজ ডিমনিটাইজেশন হয়েছে, রাইট। ডিমনিটাইজেশন, রাইট। এবারও ওরকমই একটা বড় কিছু, ওরকম পুরোপুরি না হলেও কিন্তু গভর্নমেন্ট থেকে এমন কোনো জিনিস একটা আসবে, কিন্তু ইন্ডিয়ার আবার 500 ক্লোজ। এবার ওরকম না হলেও কিন্তু এমন কিছু আসবে গভর্নমেন্টের পলিটিক্যাল দিক থেকে এবং ন্যাচারাল ক্যালামিটির দিক থেকে, যেটা মানুষের লাইফকে একটু ওলট পালট হবে। এবং কারণ আরেকটা জিনিস হয়, এই ধরো 2017 থেকে 2024 অবধি আমরা যা যা করেছি তার মধ্যে যদি পজিটিভ দিক বেশি থাকে, মানুষের ভালো করেছি, বা আমরা মানে ভালোও করিনি খারাপও করিনি, একটা নিউট্রাল রয়েছি, ওকে, যা করেছি তার ফল 2025 দেবে। কারণ ও ক্লোজ করবে, ও এন্ড করবে জিনিসটাকে, সার্কেল কমপ্লিট হবে। ওয়াও। তো 2025-এ 1 নম্বর যাদের রবি, তাদের জন্য কিন্তু ভালো, যদি তারা লেজি না হয়, অ্যাক্টিভিটির মধ্যে থাকে। জেনারেলি তাদের মধ্যে একটা অ্যাক্টিভিটি, খাওয়া দাওয়া ঠিক করে খেতে হবে, ফিটনেসের মধ্যে একটা ইন্টারেস্ট হবে, পার্টনারের প্রতি নজর দিতে হবে তাদেরকে। তারা বেসিক্যালি যদি দেখা যায় 1 নম্বর যাদের ছিল, তারা লাস্ট 2024-এ কিন্তু পার্টনার রিলেটেড ম্যাটার্সে ছড়িয়েছে, খুবই গন্ডগোল করেছে, পরিষ্কার মানে তাদেরকে ভালো করে টাইম দেয়নি, প্রবলেম দিয়েছে, পুরো মানে ম্যাসাকার একটা। তো এইবারে 2025-এ দাও দিতে হবে, না প্রবলেম হবে, ওকে, ভেরি ভেরি প্রবলেম দেবে 1 নম্বরদের। 1 নম্বরদেরকে অনেক ডিসিপ্লিন হতে হবে, 1 নম্বরদেরকে মর্নিংয়ে ওঠাটা খুব তাড়াতাড়ি করতে হবে, কম্পিটিটিভ হতে হবে, এবং তাদেরকে এটা বুঝতে হবে যে আমি যদি আজকে তাড়াতাড়ি কাজটা ডেলিভার না করি, বা যে অপরচুনিটিটা এসছে সেটাকে যদি গ্র্যাব না করি, আমাকে কেউ ক্রস করে চলে যাবে। আর এই বছরটা সেটাই হবে, এই বছরটা ভীষণ প্রতিযোগিতামূলক হবে। মানে আমি যদি ভাবি, চিন্তা করতে শুরু করে দিই, আরেকজন কেউ কাজটা করে বেরিয়ে যাবে, এই বছরটা সেটা আসছে। এই বছরের এটা গেল নাম্বার 1। নাম্বার 1 একটু ডিসিপ্লিন হওয়া, পার্টনারের প্রতি মনোযোগ দেওয়া, সোশ্যাল, আরেকটা হচ্ছে গভর্নমেন্টের, রাইট, গভর্নমেন্টের প্রতি একটু নজর দেওয়া, যে কোনো কারচুপি করবো না এই সময় দিয়ে, কোনো ট্যাক্স ফাঁকি দেবো না, কারণ কি রবি ভীষণভাবে একটা ডিসিপ্লিন এবং অনেস্টির সাথে, এরা যত লয়াল অনেস্ট থাকবে তত এদের উন্নতি। নাম্বার 2 মুনের পুরোপুরি নাম্বার 2 2025 ভালো নয়, ম্যারিড লাইফের তো উথাল পাথাল শুরু হবে, বেশ ডিফিকাল্ট দেবে। নাম্বার 2 এর ম্যারিড লাইফের অনেক কোয়েশ্চেন তৈরি হবে, ইমোশনালি একটা সেটব্যাক আসার আছে নাম্বার 2 এ। এবার শুনেই মন খারাপ করার কিছু নেই, রাশির দিক দিয়ে যদি বেঁচে যায় তো বেঁচে গেল, ট্রানজিশন বেঁচে গেল, ট্রানজিশন আছে, দশা আছে, অনেক কিছু আছে, মানে রেমেডি আছে। হ্যাঁ, অনেক কিছু দেখে একটা বিচার হয় না, ওই জন্য খারাপ বলার আগে আমি আগে মলমটা দিয়ে দিই যে না, এটাই শুধু সব নয়। ওকে, হ্যাঁ, কিন্তু এদের প্রেমের জন্য ভালো, এরা যদি কোনো প্রেমে পড়তে চায় খুব ভালো, ঠিক আছে, নতুন করে যারা প্রেম করতে চায়, কাজের জায়গায় খুব একটা টালমাটাল সিচুয়েশন আসবে, কি যারা খুব এরা কিন্তু ভেরি ভেরি ইনটিউটিভ, এরাও কিন্তু খুব ইমোশনাল অ্যান্ড ইনটিউটিভ। আরেকটা হচ্ছে এদের ইমোশন, এদের সব থেকে বড় সমস্যা হচ্ছে এদের ইমোশন কেউ বুঝতে পারে না, এরা ঠিক এক্সপ্রেস কী করতে চাইছে বুঝতে পারে না। এই বছরটা এত স্পিড থাকবে যে এদের ইমোশনটা তলিয়ে যাবে অন্যদিকে, এদেরকে একটু ছুটতে হবে, ইমোশনকে সাইডে রেখে এগোতে হবে, বেশি ওভার ইমোশনকে করলে হবে না। এদের কোনো মন্দিরে জল দান করলে খুব ভালো এই সময় দিয়ে, যেহেতু ডিস্টার্ব আছে। ওয়াটার ডোনেশন খুব 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 ভালো, ওয়াটার ডোনেশন, মিল্ক ডোনেশন, এগুলো কোনো মন্দির হতে পারে, কোনো সংস্থা হতে পারে, কোনো স্কুল হতে পারে, সেখানে ডোনেশন করলে খুব ভালো। নাম্বার 3 খুব ভালো বলতে বিয়ের দিক থেকে ভালো, কেরিয়ারের দিক থেকে ভালো, হেলথের দিক থেকে ভালো, সব দিক থেকে নাম্বার 3 খুব ভালো। নাম্বার 3 গুরুর মতন কাজ করবে নাম্বার 9-এর জন্য। নাম্বার 9 যাদের পরিবারে যদি নাম্বার 9 কেউ থাকে, নাম্বার 3 আপার হ্যান্ড নেবে এই সময় দিয়ে, ভালো জ্ঞান দেবে, পুরো সিস্টেমটা একটু চেঞ্জ হবে, মানে হয় না যে এক এক সময় এক এক ওর দিন আজকে। নাম্বার 3 এর জন্য খুব ভালো টাইম। এবার ভাগ্যাং দেখতে হয়, আমি আবার বলছি, রাশি দেখতে হয়, ট্রানজিশন দেখতে হয়, দশা দেখতে হয়, কিন্তু অ্যাট এ গ্লান্স আমি যদি দেখি ভীষণ ভালো টাইম। নাম্বার 3 রাজ করবে বেসিক্যালি, ঘরে যদি নাম্বার 3 থাকে একজন। নাম্বার 4 ভালো নয়, ভীষণ রাগ বাড়িয়ে দেবে, অ্যাক্সিডেন্টের সমস্যা আছে। আর সবথেকে বড় জিনিস, নাম্বার 4দের এই বছরটাকে একটু ব্লাড ডোনেশন করলে খুব ভালো, যারা ব্লাড ডোনেশন করতে পারছেন, কারণ একটা স্পিড তৈরি হবে এদের মধ্যে এবং সেটা এক্সপ্রেস করতে পারবেন না এরা।
এদের একটা অ্যাম্বিশনের জায়গাটা একটা ডিস্টার্ব হবে, এদের পরিবারের জায়গাও ডিস্টার্ব হবে, হেলথের প্রবলেম হবে, হাঁটুতে চোট লাগতে পারে, পায়ে চোট লাগতে পারে, এই ধরনের প্রবলেমগুলো এই নাম্বার 4দের হবে। রাগ বাড়িয়ে দেবে, যেটা ভেবেছিল নাম্বার 8 বছরে, মানে এই বছরে, যে এরমভাবে চলবো ওরমভাবে চলবো, সেটা হঠাৎ করে না একটা মনে হবে যেন কিরম একটা যেন অগোছালো হয়ে একটা যাচ্ছে। একটা দরকার মেটে যাচ্ছে, কিরম যেন একটা অগোছালো মেস টাইপের হবে। কিন্তু এখানে বেসিক্যালি আমি যদি বলি মে মাসের পর থেকে তাও এদের জন্য ভালো, কিন্তু মে মাস অবধি খুব ভালো নয়। নাম্বার 5 খুব ভালো বছর, কিন্তু বিপি, লাংস, আচ্ছা হেলথ চেক আপ কম্পালসারি, কারণ হেলথে পয়সা যাবে। তো বেটার কি এজেন্ডা বুঝতে হবে না, যে ইউনিভার্সের এজেন্ডা কি, যে ওইখানে হসপিটালে গিয়ে একটু খাওয়া দাওয়া খেয়ে আসতে হবে, একটু জল টল খেয়ে আসতে হবে, একটু হেলথ চেক আপ করে আসতে হবে, এটা করে আসতে হবে। এটা যেই হবে এটা একটা বড় রেমেডি। মানে আমরা চেতন বুদ্ধি মানে পালাতেও জানি কিভাবে নিজেদেরকে বাঁচাতে হবে। তো এটা হচ্ছে খুব বড় রেমেডি নাম্বার 5-এর জন্য। নাম্বার 5-এর ট্রাভেলিংয়ের বছরটা খুব ঘোরা হবে, যদি তার ট্রানজিট সাপোর্ট করে তো ঘোরাটা ভালো হবে, তা নাহলে ঘোরাতে অনেক খরচা হবে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এদের নাম্বার 5দের স্পিরিচুয়াল কোনো বিদেশ ট্রাভেল হতে পারে, স্পিরিচুয়ালি কোনো কানেকশন আসতে পারে, যেখানে যাওয়া হতে পারে। আচ্ছা, নাম্বার 5-এর বছর ভালো, নাম্বার সব দিক থেকেই বিজনেস টিজনেস সব সবকিছু দিক ওকে। থেকে এমনি সব দিক থেকে ভালো, রাইজ, কোনো প্রবলেম নেই। নাম্বার 5-এর বরঞ্চ 2008টা একটু ডিস্টার্ব গেছে, কিন্তু নাম্বার 5 সামলে নিয়েছে। নাম্বার 5-এর তো কোনো শত্রু নেই, কোনো নাম্বার শত্রু নয়। নাম্বার 5 কোনো না কোনোভাবে অন্যরা ভাববে কত কিছু, নাম্বার 5 ঠিক এগিয়ে যাবে সেখান থেকে। নাম্বার 5 খুব বুদ্ধিমান হয়, ওদের একটাই প্রবলেম, অতি আবেগ আর লেজিনেস, এই দুটোতে শেষ হয়ে যায় এদের। এই জায়গাটাও আটকে দেয়, প্র্যাকটিক্যাল হয়। নাম্বার 5-এর মতন নাম্বার হয় না, বিরাট কোহলির নাম্বার। ঠিক আছে, তো আরেকটা এবার হচ্ছে নাম্বার 6। নাম্বার 6-এর জন্য এই বছরটা ওকে, সো প্রথমেই শুরুতেই একটা লাভ রিলেটেড ম্যাটার্সের প্রবলেম আসবে, মোটামুটি ফেব্রুয়ারি মার্চ অবধি থাকবে। হার্ট ব্রেক দেখা যেতে পারে, এবং সে মানে এই হার্ট ব্রেকটা তাকে আর কি লেসন দেবে যে এইসব করে লাভ নেই, চলো নিজের কাজ করো, নিজের পড়াশোনা করো, নিজের ক্যারিয়ার দেখো, নিজের দেখো। কিন্তু বছরের শুরুটা এই বছর থেকে, মোটামুটি এই মাস থেকেই শুরু হয়েছে বছরের শুরু, এবং 2-3 মাস এদের মন খারাপ থাকবে। হ্যাঁ, প্রেম বিশেষ করে প্রেম নিয়ে। আর এই নাম্বার 6 খুব প্রেম নিয়ে ভাবে। নাম্বার 6 ভীষণ অন্যের অপোজিট জেন্ডারের আর কি অ্যাফেকশন বা ইন্টারেস্টটা নিয়ে এরা খুব বেশি ভাববে, যার জন্য কি হয় এদের কেরিয়ার গ্রোথটা একটু কম হয়। আর সেই জায়গাটা যদি একটু ল্যাক হয়, প্রেমে পতন হয় এদের, প্রেমে উন্নতিও হয়। উন্নতি হয়। নাম্বার 6 ভিনাস নাম্বার, শুক্রের নাম্বার, উন্নতিও হয়। কিন্তু একটা মানুষ কি নিয়ে ভাবে, নাম্বার 5 কি নিয়ে ভাবে, নাম্বার 4 কি নিয়ে ভাবে, তো নাম্বার 6 একটু বেশি প্রেম নিয়ে ভাবে, প্লেজার নিয়ে ভাবে, লাক্সারি নিয়ে ভাবে, এগুলো নিয়ে বেশি ভাববে, কসমেটিক্স নিয়ে ভাববে, এগুলো। তো নাম্বার 6-এর জন্য বছরটা সো ওকে, বাট শুরুটাতে একটুখানি ওই যেটা নিয়ে বেশি করে হয়েছিল সেখানে একটা প্রবলেম আসবে। আচ্ছা, নাম্বার 7-এর বছর হচ্ছে ভালো, একটা বেশ ভালো স্পিরিচুয়াল ইনক্লিনেশন আসবে এদের। কিন্তু এদের একটা সমস্যা হবে, যদি সঙ্গ ভালো না হয়, যে সঙ্গের সঙ্গে মিশছে সেটা যদি খুব ফেভারেবল না হয়, তাহলে এরা ভুল পথেও যেতে পারে, অ্যাডিকশনে যেতে পারে, সমস্যায় যেতে পারে নাম্বার 7-এ। কিন্তু নাম্বার 7 এই বছরটা স্পিরিচুয়ালি খুব ভালো। আর হেলথের জন্য নাম্বার 7-এর আমি বলবো যে স্পিরিচুয়াল প্র্যাকটিস না করলে হেলথের প্রবলেম দেবেই নাম্বার 7-এর। কারণ কেতু আর মার্স একটা অদ্ভুতভাবে একটা এনার্জি জেনারেট করে, যে এনার্জিটা আমাদের ব্লাড রিলেটেড কোনো প্রবলেম দিতে পারে। ঠিক আছে, তো সেই স্পিডটা তৈরি হবে, সেই স্পিডটা নামার জন্য ক্যাপাসিটি থাকতে হবে। কারণ এই বছরের সবার জন্য কিন্তু একটা বিগ রেমেডি, সেটা হচ্ছে ফিজিক্যালি ফিট থাকা খুব দরকার। অতিরিক্ত না, কিন্তু ফিজিক্যালি ফিট থাকতে হবে, লড়াই ঝগড়া থেকে দূরে থাকতে হবে, আর যখনই কোনো অপরচুনিটি আসছে তাড়াতাড়ি ওটাকে গ্র্যাব করা, দেওয়া, ক্যাপাসিটি থাকলে দিয়ে দাও, নাহলে ওটা ঝোলাবে এবং অন্য কেউ নিয়ে নেবে। এটা হলো নাম্বার 7-এর সঙ্গ। মানে এই বছরটাতে ডিসিশন উই হ্যাভ টু টেক ফার্স্ট। হ্যাঁ, ডিসিশন নিতে হবে খুব ফাস্ট ডিসিশন নিতে হবে, এবং হবেও এই বছরটা। আচ্ছা, নাম্বার 7 হয়ে গেল। নাম্বার 8-এর জন্য আগের বছরের তুলনায় এই বছরটাও ওই রকমই যাবে, খুব ভালো বছর নয় নাম্বার 8-এর।
নাম্বার 8-এর জন্য এই বছরে ম্যারিড লাইফের জায়গা বেশ ডিস্টার্ব থাকবে। নাম্বার 8 আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে একটা যাবে, ট্রাভেল হওয়ার আছে। বিশেষ করে নাম্বার 8কে নজর রাখতে হবে এই বছরটা কীভাবে সেভিংস করা যায়, কারণ জব লসের একটা হাই চান্সেস নাম্বার 8-এ থাকবে এবছর। এবং শুধু জব লস নয়, লো পারফরমেন্স, লো ইয়ের জন্য, এবং মন খারাপ থাকবে, খুব রেগ্রেট করবে সবসময় নাম্বার 8-এর। নাম্বার 8-এর খরচ বাড়বে এবছর, ওই দিকে নাম্বার 8কে নজর রাখতে হবেই খরচ বাড়বে। যারা বিবাহ করেননি তারা বিবাহের জন্য যেতে গেলে খুব ভেবেচিন্তে যেতে হবে, দুম করে কোনো বিবাহে গেলে ভালো নয়, কারণ নাম্বার 8-এর জন্য নাম্বার 2025 ওকে বলা যায়, কিন্তু সঞ্চয় না করলে, খরচ বেশি হলে পরে বেশ ভালো রকম প্রবলেম দিতে পারে। নাম্বার 9 তার নিজের বছর, এর থেকে ভালো বছর আর তার হয় না। নাম্বার 9-এর একটাই প্রবলেম হবে, এদের খুব অ্যাগ্রেসিভ, ভীষণ অ্যাগ্রেসিভ, এদের ভীষণ রাগ, যেখানে সেখানে রাগ দেখি উল্টোপাল্টা কথা বলে দেওয়ার একটা টেন্ডেন্সি থাকবে, ঝটঝট করে মুখের ওপর কিছু একটা বলে দেওয়া, সেইখান থেকে সমস্যা তৈরি হবে নাম্বার 9-এর। নাম্বার 9 যদি অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত থাকে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ফিটনেসের দিকে নজর দেয়, তাহলে নাম্বার 9-এর বছর এটা। যা চাইবে তাই, বিজনেসের উন্নতি হবে, রিয়েল এস্টেটে উন্নতি হবে, এই বছরটা ফাটাফাটি যাবে তাদের। কিন্তু যদি তারা ফিটনেসে না দেয়, যোগাসন বা কোনো জিম বা কিছু না করে, তাহলে খুবই প্রবলেম দেবে, খুব হেলথের প্রবলেম দেবেই, বিপি প্রবলেম দেবে, কিডনির প্রবলেম দেবে, হাজারটা প্রবলেম দেবে। নাম্বার 9-এর কিন্তু এক্সট্রিম গুড যদি এরা অ্যাক্টিভ থাকে। তো হয়ে গেল 2025। হ্যাঁ, 2025-এর সব থেকে বড় দিক সেটা হচ্ছে রিয়েল এস্টেটের মার্কেটও আফটার মের পর ভালো উঠবে। কিন্তু যেটা দেখতে পাওয়া যাচ্ছে 2025, আমি যদি ট্রানজিটও দেখি, যেমন স্যাটার্ন পাইসেসে যাচ্ছে, জুপিটার জেমিনেতে যাচ্ছে, আর এই পাশে রাহু যাচ্ছে কুম্ভতে, আর অ্যাকিউরিয়াসে। তো একটা বড় 3টে মেজর প্ল্যানেটসের চেঞ্জ এই বছর, অনেক পরে এগুলো হয়, 2.5 বছর, 2 বছর, 2.5 বছর, 3 বছর চেঞ্জ হয়। তো মার্চ, এপ্রিল, মে, এই যে টাইমটা, একটা বিশেষ করে এই সময় থেকে শুরু করে অগাস্ট, এই টাইমটা দিয়ে প্রচুর আর্থকোয়েক, একটা ভূমি রিলেটেড প্রবলেম হওয়ারও কিন্তু যোগ আছে। আর্থকোয়েক এবং ন্যাচারাল, যদি আমি পুরো দেশে, মানে এটা পুরো কোনো পার্টিকুলার কান্ট্রি অর না, অল ওভার ইয়েতে রয়েছে। পার্টিকুলার কান্ট্রি এটা আরও স্পেসিফিক্যালি যখন আমরা কোনো আলোচনা করলে তাহলে একদম ডিটেলে হবে। হ্যাঁ, যে কোস্টাল এরিয়াগুলো বেশি করে এফেক্টেড হবে, নর্থ ইন্ডিয়ার দিকে চান্সেস বেশি আছে, অল ওভার ওয়ার্ল্ডের কথাই আমি বলবো। তবে ইন্ডিয়ার জন্য ভালো টাইম, একটা রোলার কোস্টারের মধ্যে দিয়ে যাবে, কিন্তু আলটিমেটলি ইন্ডিয়ার কিন্তু কামিং টাইম ভালো হবে। কিন্তু যেটা হচ্ছে ট্রাম্পের, মানে যখন ইউএসের ট্রাম্পের চার্ট অনুযায়ী আমি যদি দেখি, ইউএসের অবস্থা খুব ভালো নয়, থাকবে না সামনে, একটা বড় রিসেশন আসবে ওখানে। আইটি বা অন্যান্য যে সেক্টরসগুলো, মেনলি যারা টেকনোলজি নিয়ে চলছে, তাদের জন্য খুব ভালো হয়ে যাবে বছরটা। টেকনোলজিকে, মানে এআইকে অপারেট করতে পারছে, বেসিক্যালি এআই একটা গ্র্যাব করবে, এআইয়ের চান্সেস আছে। সব সেক্টরে না পারলেও অনেকগুলো সেক্টর যেখানে টেকনোলজি রিলেটেড আছে, সেটা কিন্তু হবে। তাহলে আমরা ভাবতে পারি এর সঙ্গে 2025, অনেকের কাছে এই কোশ্চেনটাও থাকে, শেয়ার মার্কেট। হ্যাঁ, শেয়ার মার্কেট এটা ক্র্যাশ কিরকম ক্র্যাশ করবে। হ্যাঁ, করবে। এখনই আস্তে আস্তে পুরো একটা ডাউনে যাবে, গিয়ে আবার উঠবে। তখন এই বছরটা ইনভেস্টমেন্টের জন্য খুব ভালো বছর, ওকে, ভীষণ। যার জন্য নাম্বার 8 বললাম না, সঞ্চয় করলে খুব ভালো, আলাদা করে ইনভেস্ট করা। যারা মনে করছে যে আমি ইনভেস্ট করব, আমি বলবো মোটামুটি এই মার্চ থেকে মে, জুন, এই টাইমের মধ্যে মার্কেট যেটা ডাউন হবে, সেই সময়টা দিয়ে ইনভেস্ট করলে বেশি ভালো। একটা ডাউন হবে ওই সময় দিয়ে। আর তার আগে টোটাল মার্কেটের আমি যদি ধরি, স্পিডে, প্রচণ্ড স্পিডে বছর যাবে, প্রচণ্ড। যারা স্পোর্টসে আছে তাদের জন্য খুব ভালো। হ্যাঁ, যারা রিয়েল এস্টেট মার্কেটে আছে ভালো, ডাউন হবে, পড়বে, কিন্তু তারপরও আবার উঠবে, এটা রয়েছে। ওকে, এক্সপ্লোর উইথ দীপ দত্ত চ্যানেলে আজকে আমরা শুনলাম 2025 আমাদের কেমন যেতে পারে। ভয় পাওয়ার কিছু নেই, আমাদের কিছু ফিজিক্যাল ফিটনেস রেমেডিজ হিসেবে আমরা ইউজ করতে পারি। নিজেদেরকে একটু অ্যালার্ট থাকতে হবে, এটা আমরা ভাবতেই পারি। 2025 আপনাদের সকলের ভালো যাক, এই শুভকামনা এক্সপ্লোর উইথ দীপ দত্ত চ্যানেল থেকে আমি এটুকুই করতে পারি। ধন্যবাদ সকলকে, আর অসংখ্য ধন্যবাদ পারমিতা চ্যাটার্জি ম্যাডামকে, যে তার 17 বছরের যে এক্সপিরিয়েন্স, সেটার থেকে আমাদেরকে এত একটা ভাস্ট সাবজেক্টকে এত সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ ম্যাডাম।